এখন আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো আপনাদের শিক্ষার্থী যদি ক্লাস 9 পাস করে 10 এই ক্লাসে পড়াশোনা করে থাকেন, 11 কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা কোর্স কিংবা নার্সিং কোর্স কিংবা পিএইচডি কিংবা ডক্টরাল কিংবা কোচিং নিচ্ছে এনএম জিএনএম কিংবা ডাব্লিউজে ইত্যাদি, প্রতিটি কোর্সে কিন্তু পড়াশোনা করার জন্য রাজ্য সরকার আপনাদেরকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম থেকে। এবং এখানে কিন্তু বার্ষিক 4% সরল সুদে আপনার লোনটি পরিশোধ করতে হবে। এবং কোর্স চলাকালীন আপনি যদি লোনটি পরিশোধ করে দেখেন 1% আপনাদের ছাড় রয়েছে, 3% আপনাদের সরল সুদ কিন্তু দিতে হবে। এবং এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 40 বছর। আর আপনাদের লোনটি পরিশোধ করার সময়সীমা থাকবে সর্বোচ্চ 15 বছর। তো আপনি কিন্তু 15 বছরের মধ্যে এই লোনটি পরিশোধ করতে পারবেন। এর জন্য আপনি অতিরিক্ত কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম থেকে অনলাইন অ্যাপ্লাই করবেন। অনলাইন অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে, কোথাও আপনার ডকুমেন্ট জমা করতে হবে না। এরপর যখন ব্যাংক থেকে আপনাদেরকে ফোন করা হবে তখন সেখানে যেতে হবে এবং সেখান থেকে আপনি কিন্তু লোনটি পেয়ে যাবেন। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে অনলাইন অ্যাপ্লাই করার যে লিঙ্কটি এবং আরও বিস্তারিত সমস্ত আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এখানে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন উপরে দুটো অপশন রয়েছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং লগ ইন। আমরা যেহেতু নতুন তাই প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব। তারপর দুটো অপশন রয়েছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান কি ভারতের মধ্যে নাকি ভারতের বাইরে। ভারতের মধ্যে হলে স্টুডেন্ট যে ইন ইন্ডিয়া এটি আপনি সিলেক্ট করবেন, আর যদি ভারতের বাইরে হয়ে থাকে আউটসাইড ইন্ডিয়া সেটি আপনি উল্লেখ করে দেবেন। এবং আপনি কি দূরে সরকার ক্যাম্পে অ্যাপ্লাই করছেন কিনা, আমরা যেহেতু সেলফ নিজেরাই অ্যাপ্লাই করছি তাই এটা আমরা এখান থেকে নো করে দেবো। তারপর বেসিক ডিটেলস এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, এরপর লাস্ট নেম। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর জেন্ডার কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার জেন্ডার লিঙ্গ সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু প্রেজেন্ট কোর্স স্টাডি, বর্তমানে আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন কিংবা কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন। এখান থেকে প্রোগ্রাম টাইপ সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, যদি আপনাদের পোস্ট হয়ে থাকে কিংবা স্কুল হয়ে থাকে কিংবা ইউজি লেভেল হয়ে থাকে ইউজি সিলেক্ট করলে এখানে আপনাদের কলেজের কোর্সগুলো চলে আসবে। যদি আপনি এমএ করে থাকেন মাস্টার্স তাহলে আপনি এখান থেকে পিজি সিলেক্ট করে নেবেন। যদি আপনি স্কুলে থাকেন স্কুল সিলেক্ট করার পর আপনি ক্লাস 9, 10, 11, 12 দেখতেই পাচ্ছেন যা হয়ে থাকে। যদি আপনাদের পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ মাস্টার্স কোর্সগুলো হয়ে থাকে পিজি সিলেক্ট করার পর এখান থেকে মাস্টার্স কোর্সগুলো উল্লেখ করে দেবেন। যদি ডিপ্লোমা কোর্স করে দেখেন এখান থেকে আপনি ডিপ্লোমা সিলেক্ট করার পর প্রোগ্রাম টাইপ থেকে কিংবা নেম থেকে প্রোগ্রাম উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনি কোন কোর্সে বর্তমানে পড়াশোনা করছেন প্রোগ্রাম টাইপ থেকে আপনি প্রথমত সিলেক্ট করে নেবেন, তারপর প্রোগ্রাম নেম থেকে দেখে নেবেন যে সেই কোর্সটি রয়েছে কিনা। তো এখানে কিন্তু অসংখ্য প্রোগ্রাম টাইপ রয়েছে, তাই আপনি একবার দেখে নেবেন সমস্ত কিছু কোন প্রোগ্রাম টাইপের মধ্যে আপনার কোর্সটি অন্তর্ভুক্ত রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কোন স্টেটে পড়াশোনা করছেন, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছি তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, আপনি অন্য স্টেট সিলেক্ট করবেন। এরপর কোন ডিস্ট্রিক্টে আপনার শিক্ষা প্রতিষ্ঠান তা সিলেক্ট করবেন। এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দেবেন, চলে আসবে, তারপর সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনি আপনার ইমেল আইডি এখানে উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনি এখানে রিএন্টার অর্থাৎ পুনরায় বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পাসওয়ার্ড, তো আপনি কি পাসওয়ার্ড রাখতে চান তা উল্লেখ করে দেবেন, সেই পাসওয়ার্ডটিকে কনফার্ম করবেন। তারপর হচ্ছে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতেই আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আপনাদের যে আইডি তা চলে আসবে। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আইডি পেয়ে যাবেন, এছাড়াও ডিসপ্লের মধ্যে শো হয়ে যাবে। তারপর সরাসরি আপনি এখানে ওকে কিংবা সাবমিট ক্লিক করবেন, লগ ইন পেজটি চলে আসবে অথবা হোম পেজ থেকে আপনি লগ ইন করতে পারেন। আপনি আপনার আইডি এবং কি পাসওয়ার্ড রেখেছেন তা বসিয়ে দিয়ে ক্যাপচা কোড উল্লেখ করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু এরকম ড্যাশবোর্ড চলে আসবে। যদি মনে হয় আপনি রেজিস্ট্রেশন করার সময় কোনো ভুল করেছেন, কোনো ভুল হয়েছে, তো এখানে দেখতেই পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট রয়েছে, ডিলিটে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন। এরপর আপনি আবারও পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন বাকি ধাপগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, তার উপরেই রয়েছে অ্যাপ্লাই নাও। তো এই যে অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে ফর্মগুলো চলে আসবে যেগুলো ফাঁকা রয়েছে। প্রথমত আপনি আপনার বাবার নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন, যদি মৃত হয়ে থাকে লেট উল্লেখ করবেন না। তারপর আপনার মায়ের নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আপনার গার্জিয়ান কী রয়েছে আপনার পরিবারে, যদি আপনার বাবাই গার্জিয়ান হয়ে থাকেন তো বাবার নাম আপনি আবার বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, এরপর লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। তারপর বলা হচ্ছে আপনি যে গার্জিয়ান নেম যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক, বাবা মা ভাই ইত্যাদি যা হয়ে থাকেন সেটা উল্লেখ করে দেবেন।
এরপর আপনাদের পড়ুয়ার কাস্ট কি রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল যেটি হয়ে থাকে সেটি আপনি উল্লেখ করবেন। এরপর আপনি কি শারীরিক অক্ষম কিনা, শারীরিক অক্ষম হলে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। তো আপনি আপনার রেকর্ডিং নিচে আপনার আধার কার্ড নাম্বার ইত্যাদি বিষয়গুলো হয়ে যাবে। তারপর যেগুলো ফাঁকা রয়েছে লাস্ট কোয়ালিফিকেশন, তো আপনি লাস্ট কোন পরীক্ষায় পাস করেছেন, যদি উচ্চ মাধ্যমিক পাস করে দেখেন কিংবা কলেজ কমপ্লিট হয়ে দেখেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং যে ক্লাস আপনি লাস্ট পাস করেছেন শেষ পরীক্ষায় সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর আপনার প্যান কার্ড হয়েছে কিনা, প্যান কার্ড থাকলে ইয়েস করবেন এবং প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে আপনি এখানে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস এটি ডাউনলোড করবেন এবং সিগনেচার করার পর এটিকে আপলোড করে দেবেন ডকুমেন্টস আপলোডের অপশনে। এরপর আপনি বয়সের প্রমাণপত্র স্বরূপ কোন ডকুমেন্টস দিতে চান, তো বয়সের প্রমাণ হিসেবে যে ডকুমেন্টস দিতে চান সেটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু গার্জিয়ানের তথ্য, তো আপনার গার্জিয়ান কী করে থাকে, পেশা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর গার্জিয়ানের মোবাইল নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, আপনার অভিভাবকের মোবাইল নাম্বার। এরপর গার্জিয়ানের কাস্ট কী রয়েছে, জেনারেল কি ওবিসি এবি ইত্যাদি যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর গার্জিয়ানের জেন্ডার কী রয়েছে, অভিভাবকের জেন্ডার উল্লেখ করে দেবেন। গার্জিয়ানের অ্যাড্রেস গ্রুপ ঠিকানার প্রমাণস্বরূপ আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটি সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন যেটি আপনি উল্লেখ করেছেন। তারপর গার্জিয়ানের প্যান কার্ড রয়েছে কিনা, গার্জিয়ানের প্যান কার্ড ইয়েস করবেন এবং প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি গার্জিয়ানের প্যান কার্ড না থাকে তাহলে এখানে নো করতে দেবেন এবং ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টসটি ডাউনলোড করে সেটিকে সিগনেচার করার পর গার্জিয়ানের আপলোড করে দেবেন। তারপর গার্জিয়ানের আইটিআর ফাইল আপনি সাবমিট করতে চান কিনা, আমরা চাচ্ছি না, নো করে দিলাম, এটাও আমরা নো করে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কিন্তু নন ম্যান্ডেটরি, এটা কিন্তু বাধ্যতামূলক না, দেখতেই পাচ্ছেন, তাই আমরা দুটো ঘরে যে নো করে দিয়েছি, এগুলো যেহেতু বাধ্যতামূলক না। তারপর হচ্ছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, তো বর্তমানে আপনি কোন জায়গায় বসবাস করছেন, আবেদনকারী অর্থাৎ পড়ুয়ার বর্তমান ঠিকানা কি রয়েছে। যদি বাড়ির নং জানা থাকে তো বাড়ির নং বসিয়ে দেবেন, আর বাড়ির নং আমরা কিন্তু ভোটার লিস্টে পেয়ে যাই, তো জানা থাকলে উল্লেখ করবেন, আর ফাঁকা রাখবেন। এরপর পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আপনার রাস্তার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন অথবা শহরের নাম বসিয়ে দেবেন। এরপর কোন স্টেটে বসবাস করছেন বর্তমান ঠিকানা তা উল্লেখ করে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনার বর্তমান ঠিকানার তা উল্লেখ করে দেবেন। কোন বিধানসভার অন্তর্গত আপনাদের বিধানসভা কী রয়েছে এখানে উল্লেখ করে দেবেন। ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন বিধানসভা। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনার স্ত্রীর ঠিকানা কী রয়েছে একই রকমভাবে আপনি আপনার হাউস নং জানা থাকলে উল্লেখ করবেন, আর ফাঁকা রাখবেন। পিনকোড বসিয়ে দেবেন, স্টেট উল্লেখ করে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে, রাস্তার নাম কী রয়েছে, বিধানসভা কী রয়েছে, এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কোর্স এবং ইনকাম ডিটেলস। তো প্রথমত বলা হয়েছে আপনি কি পড়ুয়াকে কোনো স্কলারশিপ পেয়েছে কিনা, যদি পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে এটি ইয়েস করে দেবেন, আর যদি না পেয়ে থাকেন এখান থেকে আপনি এটি নো করে দেবেন। তো আমরা যেহেতু স্কলারশিপ পেয়েছি তাই এখান থেকে আমরা এটা ইয়েস করে দিচ্ছি এবং কোন স্কলারশিপের নাম বসিয়ে দেবেন। এরপর স্কলারশিপের অ্যাপ্লিকেশন আইডি অথবা যে অ্যাপ্লিকেশন নম্বর অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেটা সেন্ট্রাল নাকি স্টেট নাকি প্রাইভেট নাকি শিক্ষা প্রতিষ্ঠানের তা উল্লেখ করে দেবেন এবং কত টাকা আপনি পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন। আর যদি না পেয়ে থাকেন স্কলারশিপ তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন। তারপর আপনার পরিবারের ইনকাম কত রয়েছে, বার্ষিক ইনকাম, অল সোর্স থেকে আপনার পরিবারের বার্ষিক ইনকাম কত রয়েছে সেই বার্ষিক অ্যানুয়াল ইনকামটি আপনি এখানে বসিয়ে দেবেন ইনকাম সার্টিফিকেট দেখে দেখে যা রয়েছে। এরপর আপনি বর্তমানে কোন কোর্সে পড়াশোনা করছেন তা এখানে হয়ে যাবে ইত্যাদি বিষয়গুলো। তারপর রয়েছে কোর্স ফি এবং টিউশন ফি, তো এখানে আপনাদের অ্যাপ্রক্স কোর্স ফি এবং টিউশন ফি উল্লেখ করতে হবে। ধরুন আপনি বিএ কোর্স করছেন কিংবা এমবিবিএস করছেন কিংবা বিএসসি নার্সিং করছেন কিংবা আপনি কোচিং নিচ্ছেন, তো সেই কোচিং শেষ করার পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে কিংবা আপনি নার্সিং কমপ্লিট করার পর্যন্ত কত টাকা খরচ হবে কিংবা এমবিবিএস সম্পূর্ণ হওয়া পর্যন্ত কত টাকা খরচ হবে কিংবা বিএ কোর্স করছেন সেটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত কত টাকা খরচ হবে, কোর্স ফি এবং টিউশন ফি যা রয়েছে আপনার ডকুমেন্টসে অ্যাডমিশনের রিসিপ্ট কপি থেকে শুরু করি সমস্ত ডকুমেন্টসে তা অনুযায়ী আপনি এখানে বসিয়ে দেবেন। ধরুন আমাদের বিএ কোর্সে 20,000 টাকা খরচ হবে, তাই এখানে আমি 20,000 টাকা লিখে দিলাম। এরপর নিচে রয়েছে আপনাদের সেই কোর্সটি কত সাল থেকে কত সাল পর্যন্ত চলবে, 2025 থেকে 29 নাকি 2025 থেকে 27 নাকি 2025 থেকে 26, 1 বছরের কোর্স যা হয়ে থাকে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু লোন অ্যামাউন্ট, এখানে কিন্তু মূল বিষয়টি আপনাদের যদি সে কোর্সে খরচ হয় 20,000 টাকা কিংবা 50,000 টাকা, কিন্তু আপনি যদি লোন অ্যামাউন্ট উল্লেখ করে দেন 1 লক্ষ টাকা তাহলে আপনাদের কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু লোন পাবেন না। অর্থাৎ আপনাদের কোর্স ফি এবং টিউশন ফি সেই কোর্সটি করার জন্য এর পাশাপাশি বই কেনার জন্য কত টাকা টোটাল রয়েছে, কত টাকা খরচ হবে সেই অনুযায়ী আপনি সঠিক তথ্য এখানে বসিয়ে দেবেন। এরপর সেই অনুযায়ী আপনি 1 থেকে 2,000 টাকা বেশি দিতে পারেন লোন অ্যামাউন্ট। যদি আপনার কোর্স ফি, টিউশন ফি এবং বই কেনা ইত্যাদি বিষয় মিলে 50,000 টাকা খরচ হবে, তো আপনি লোন অ্যামাউন্ট 55,000 কিংবা আপনি এখানে 56,000 দিতে পারেন, কিন্তু তার বেশি আপনি দিতে পারবেন না। আপনার খরচ হবে ধরুন কোর্স ফি এবং টিউশন ফি 50,000 কিংবা 20,000 টাকা, আপনি লোন দিলেন এখানে 2 লক্ষ কিংবা 5 লক্ষ টাকা, আপনার আবেদন কিন্তু বাতিল হবে। অর্থাৎ যত টাকা আপনাদের কোর্স ফি এবং টিউশন ফি খরচ রয়েছে এবং তার যদি নথি আপনার কাছে থাকে যে আপনার বই কেনার জন্য এত টাকা লাগবে, ইত্যাদির জন্য এত টাকা লাগবে, এগুলো আপনাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। আপনি ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। তো যত টাকা আপনার কোর্স ফি এবং টিউশন ফির খরচ রয়েছে সেই অনুযায়ী আপনার লোনের অ্যামাউন্টটি কিন্তু উল্লেখ করতে হবে। কোর্স ফি এবং টিউশন ফি যদি 10,000 টাকা হয়ে থাকে, লোন অ্যামাউন্ট আপনি 10 লক্ষ টাকা দিলেন, আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। তারপর নিচে ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, তো পড়ুয়ার ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। আইএফসি কোড বসিয়ে দেবেন, অটোমেটিক আপনাদের
ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম চলে আসবে। এরপর অ্যাকাউন্ট নাম্বার আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু ব্যাংক ফর লোন, তো আপনি কোন ব্যাংক থেকে লোন নিতে চান। তো আপনার যদি স্টেট ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো আপনি চাইলে কানাড়া ব্যাংক থেকে লোন নিতে পারেন, এইচডিএফসি ব্যাংক থেকে লোন নিতে পারেন, যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারেন। লিস্টে রয়েছে, আপনি দেখে নেবেন যে আপনার নিকটবর্তী কোন ব্যাংক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করছেন। আপনি প্রথমত যাচাই করে নেবেন, সেই সমস্ত ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। তারপরে অ্যাপ্লাই করার সময় এখানে আপনি সেই ব্যাংকটি উল্লেখ করে দেবেন। যদি আপনার সেই ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার নাও থাকে সমস্যা নেই, যখন লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে সেই ব্যাংক আপনার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার তৈরি করে দিয়ে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেবে। তাই যে ব্যাংক খুব তাড়াতাড়ি লোনটি অ্যাপ্রুভ করছেন আপনি আপনার নিকটবর্তী জায়গায় গিয়ে যোগাযোগ করুন, দেখে নিন ব্যাংকের সঙ্গে আলোচনা করে, তারপর সেই ব্যাংকের নাম উল্লেখ করে দিন। তারপর সেই ব্যাংকের ব্রাঞ্চ কী রয়েছে, যেহেতু লোকাল তো আপনি জানেন সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর হচ্ছে কিন্তু ব্যাংক ডিটেলস অফ দ্য কোভার, অর্থাৎ আপনার অভিভাবক যে রয়েছে অভিভাবকের ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। তো একই রকম সেম প্রসেস, আইএফসি কোড উল্লেখ করে দেবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম চলে আসবে। এরপর অভিভাবকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, তো সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে ডকুমেন্টস আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্টের এবং অভিভাবকের। তো প্রথমত রয়েছে অ্যাপ্লিকেন্টের, এখানে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন, কালার ফটো, সাইজ দেওয়া হয়েছে জিপিজি অথবা জিপিজি ফাইলে, যে সাইজ চাওয়া হয়েছে সেই সাইজের মধ্যে আপনি অ্যাপ্লিকেন্টের আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন। এরপর একই রকমভাবে দ্বিতীয় ধাপে সিগনেচার রয়েছে, সিগনেচার আপলোড করে দেবেন। এরপর আধার কার্ড আমরা সিলেক্ট করেছিলাম, আধার কার্ড আমরা আপলোড করে দেবো। এরপর আপনি যা যা সিলেক্ট করেছেন সেগুলো আপলোড করে দেবেন যে সাইজ চাওয়া হয়েছে যে ফাইলের মধ্যে। এরপর প্যান আন্ডারটেকিং ডকুমেন্টস অথবা প্যান কার্ড যেটি রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন। এরপর আধার কার্ড নাকি এটি সিলেক্ট করেছেন আপনি সেটি আপলোড করে দেন পিডিএফ ফাইলে, যে সাইজ চাওয়া হয়েছে সেই সাইজের মধ্যে চুজ ক্লিক করে। এরপর লাস্ট পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট আপলোড করে দেবেন, এখানে চুজ ক্লিক করে। একইরকমভাবে গার্জিয়ানের প্রথমত ফটো আপলোড করে দেবেন পাসপোর্ট সাইজের জিপিজি অথবা জিপিজি ফাইলে, যে সাইজ চাওয়া হয়েছে। এরপর সিগনেচার কী রয়েছে গার্জিয়ানের সিগনেচার আপনি এখানে আপলোড করে দেবেন, যে সাইজ চাওয়া হয়েছে সেই সাইজের মধ্যে। এরপর গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ আপনি কোন ডকুমেন্ট সিলেক্ট করছেন, আধার কার্ড, ভোটার কার্ড, সেটি আপলোড করে দেবেন পিডিএফ ফাইলে। এরপর প্যান কার্ড আপলোড করে দেবেন অথবা আন্ডারটেকিং ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপর নিচে চলে আসবেন ডকুমেন্টস, এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করতে হবে। অ্যাডমিশন রিসিভ কপি, তো আপনি ভর্তি হয়েছেন অ্যাডমিশনের স্লিপ সেটিকে আপলোড করে দেবেন। তারপর বলা হয়েছে আপনি যে লোনটি নিচ্ছেন কোন কোন উদ্দেশ্যে আপনি লোনটি নিচ্ছেন, আপনাদের বই কেনার জন্য নাকি আপনার টিউশনের জন্য নাকি আপনাদের এক্সাম চার্জ কিংবা হোস্টেল ফি থেকে শুরু করে এভরিথিং কোন কোন পারপাসে কত টাকা আপনি খরচ হবে তার একটি লিস্ট আপনি তৈরি করবেন। এবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি সেটিকে ভেরিফাই করে সিগনেচার করে নেওয়ার পর আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করে। তারপরে বক্স দুটোতে টিকমার্ক করবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো ফাইনাল সাবমিট করতে আপনার আবেদন কিন্তু কমপ্লিট, কোথাও এখন আপনার আবেদন জমা করতে হবে না। আপনি আবারও লগ ইন করে দেখে নেবেন ড্যাশবোর্ডে আসার পর যে আবেদনের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, অ্যাপ্রুভ নাকি রিজেক্ট নাকি পেন্ডিং ইত্যাদি বিষয়গুলো। যখন আপনার লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে ব্যাংক থেকে আপনাদের কল করবেন, যে ব্যাংক আপনি সিলেক্ট করেছিলেন লোন নেওয়ার জন্য সেই ব্যাংকে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন যেগুলো চাবে, তারপর দেখিয়ে দেবেন। সমস্ত ঠিকঠাক থাকলে আপনার লোনটি কিন্তু স্যাংশন হয়ে যাবে এবং আপনাদের অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আরও বিশদে জানার জন্য আপনি দেখতেই পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে আপনি আরও বিশদে জানতে পারবেন। যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান না আসে তো এই নাম্বারে কল করুন, আপনারা আরও বিশদে জানতে পারবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন।